তো হাই সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা কম বেশি অনেকেই আমার ভিডিও দেখো, মাঝে মাঝে কমেন্টও করো, আমার খুব ভালো লাগে। তো আমি তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি জানাবো তোমাদের এমআরআই রিপোর্টে কি এসেছে এবং ডাক্তার আমাকে কি বলেছে। তো সেই জন্য আমি আজকে ভাবলাম যে ভ্লগের মাধ্যমে না, জাস্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাই। জানানোর আরেকটাও কারণ আছে, শুধু নিজের জন্য নয়, আপকামিং যেই জেনারেশন বলো বা মানে প্রতিটা মানুষেরই এখন এই ধরনের ব্যথা, নার্ভের প্রবলেম প্রচুর হচ্ছে। তো ভীষণ যন্ত্রণাদায়ক এটা। যার হয় সেই জানে যে তার কী রকম লাগে। মানুষের অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই ব্যথার জন্য অনেক মানুষের কেরিয়ার নষ্ট হয়ে যায়। পার্সোনালি আমারও হয়েছে, ঠিক আছে। একটা চাকরি করতে গেলে সেটাও ঠিকমতো করা যায় না, একটা পড়াশোনা সেটাও ঠিকমতো করা যায় না। তো যাই হোক, আমি মেন কথাটায় আসছি। আমি তো 1 মাস ধরে ভুগছিলাম, দেখিয়েছিলে আমি প্রতিটা ভিডিওতেই বলেছিলাম। তো ওষুধপত্র খেয়ে খুব একটা কমছিল না। দেন আমাকে ফিজিওথেরাপি দেয়। সেই রেগুলো নেওয়ার পরে, রে বলতে একটা ইলেকট্রিক শক যেটা হয় আর কি, তো সেগুলো আমাকে দেওয়া হয়। তো সেখানে সেগুলো দেওয়ার পরে আমি ঘাড়টা নাড়াতে পারছিলাম। 10 দিন আমি ওই ফিজিওথেরাপিটা করি। তো তারপরে আমার এমআরআইটা হয়। দেন আমার এমআরআই এর রিপোর্ট দেখাতে আমি গতকাল গিয়েছিলাম ডাক্তারকে। তো তোমাদেরকে বলেইছিলাম ভিডিওতে, তো আমি বলেছিলাম যে আমি পরের একটা ভিডিওতে তোমাদেরকে জানাবো ডাক্তার কি বলেছেন না বলেছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যেটা, সেটা হলো আমাদের যে ঘাড়ের লেভেল থাকে, C4, C5, C6, এরকম C3, এই ধরনের কিছু লেভেল থাকে ডাক্তারি ভাষায় যেগুলোকে বলে আর কি। তো এইগুলো হাড়ের এক একটা আর কি পোর্শন, ডিস্ক আর কি যেটাকে বলে। তো আমার ওই C3, C4 এবং C5, C6, এই দুটো যে ডিস্ক, এই দুটো যে লেভেল, এই হাড়গুলো ক্ষয় হয়ে গিয়ে হাড়গুলো বেড়ে গেছে ওই পোর্শনটায় কোনোভাবে। হাড়টা মানে হাড় জেনারেলি ক্ষয় হয় ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থেকে, তারপরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকেই সাধারণত হয় এগুলো। ভেতরে কোন লিকুইডটা শুকিয়ে যায় আর কি, তার ফলে হাড়টা ক্ষয় হয়ে জায়গাটা বেরিয়ে এসেছে। হাড়টা বেরিয়ে এসে নার্ভের মধ্যে প্রেশার দিচ্ছে। এবার যেহেতু প্রেশার দিচ্ছে, এই কারণে আমার যন্ত্রণাটা হচ্ছে। আর একটা যেটা লেখা আছে রিপোর্টে, যে আমার ঘাড়ে একটা কার্ভ হয়, মেনলি স্বাভাবিক নর্মাল একটা কার্ভ, তো সেটা আমার সোজা হয়ে গেছে। এই কারণ এই কথাটা আমাকে ডক্টর আগের বছরও বলেছিল, যখন আমি শুধুমাত্র এক্স রে রিপোর্ট দেখে এই কথাটা বলেছিল। কিন্তু তখন আমার এত লেন্দি, এত দিন ধরে ব্যথা হতো না। এইবারেই ব্যথাটা আমার 1 মাস হলো টানা। তো এখনও যে খুব কমে গেছে এরকম বিষয় নয়, মানে তাও আগের থেকে অনেকটা বেটার আছি ভগবানের আশীর্বাদে, বা আমি এই ফিজিওথেরাপি, ওষুধ এবং ব্যায়ামের জন্য, তারপরে গরম শ্যাক এগুলো যেহেতু দিই, তার জন্য আস্তে একটু হলেও ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আমি মাথা নিচু করে বেশিক্ষণ থাকতে পারি না, এটা আমার মানে। আর আমার বাঁ দিকটা সবচেয়ে বেশি প্রবলেম হয়। আমার হাত, পুরো হাত অবধি ব্যথাটা নাবে, যখন নেমে যায় ব্যথা, আমি যখন মানে জাস্ট আমি সহ্য করতে পারি না ব্যথাটা, মানে ভীষণই কষ্ট হয় আমার। তো এটাই ডাক্তার বললেন যে নার্ভের ওষুধ দিয়েছেন, তোমাদেরকে আমি দেখাচ্ছি নার্ভের ওষুধ দুটো। তো এই একটা ওষুধ দিয়েছেন, এটা হলো গাবাপেন্টিন, আর এটা হলো ডেভজা, এরকম কিছু একটা নাম আছে, ডেভজা। তো এটা একটা স্টেরয়েড, আর এটা হলো মেন ওষুধ নার্ভের। এই ওষুধটা আমার শাশুড়িও খান এবং আমার মাও খায়। তো আমার মা খুব একটা সহ্য করতে পারে না এই ওষুধটা খেলে, মানে পরের দিন আর উঠতে পারে না। বাট আমার শাশুড়ি একদম অভ্যাস হয়ে গেছে, ও বহুদিন ধরে খাচ্ছে। যেহেতু উনি আগে, অনেক আগে থেকে নার্ভের ওষুধ এবং ঘুমের ওষুধ খেতেন, তাই জন্য ওনারটা অনেকটাই অভ্যাস আছে কি এই সব ধরনের ওষুধ। এবার আমি কোমরে ব্যথার জন্য আগে নার্ভের ওষুধ খেয়েছিলাম। যখন খেয়েছিলাম তখন না মানে ভীষণ একটা ঝিমানি লাগতো। নার্ভের ওষুধের সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হলো ঝিমুনি আসে প্রচণ্ড। এবার মনে হবে যে শুধু ঘুম পাচ্ছে,
শুধু ঘুম পাচ্ছে, কিছুই ভালো লাগছে না। এরকম আমার যখন কোমরে ব্যথার জন্য নার্ভের ওষুধ আমাকে দেওয়া হয়েছিল, এটা ২ বছর আগের ঘটনা। তখন আমি তখন আমার বাড়ির ওখানে অঞ্জন চট্টরাজকে দেখিয়েছিলাম, সার্জেন অঞ্জন চট্টরাজ। তো উনি তখন আমাকে দিয়েছিলেন ফিজিওথেরাপি প্লাস ওই ব্যথার ওষুধ আর নার্ভের ওষুধ। তখন ওই ওষুধগুলো খেয়ে মানে আমি স্নান করতে গেলেও মনে হচ্ছিল আমার মাথা কেমন একটা ঝিমঝিম করছে, খাচ্ছি বসে সেটাও মনে হচ্ছে। মানে শুধু ঘুম পাচ্ছে, খুব ঘুম পেত। এই নার্ভের ওষুধগুলো খেলে না এই একটা প্রবলেম হয়। কালকে আমি এটা ওষুধটা খেয়েছি গতকাল রাত্রেবেলা। মানে ওই স্টেরয়েডটাও খেয়েছি আর এই গাবাপেন্টিনটাও খেয়েছি। তো খাওয়ার পরে আমি হাফ খেয়েছি। আমাকে ডাক্তার বলেছে যে যদি তোমার সহ্য না হয় পুরোটা খাবে না, হাফ খাবে। তো আমাকে মামুনিও বলেছে হাফই খাও আপাতত। হাফ খেয়েছি। খাওয়ার মানে জাস্ট ১০-১৫ মিনিট পর থেকে আমার মনে হচ্ছিল যেন আমার চোখটা বুজে আসছে। এটা মানে খুব মনে হচ্ছে যেন আমার শরীরে আর কোনো জোর নেই। আমি কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম সেই কারণে। তো যাই হোক তাড়াতাড়ি খেয়ে মানে তাড়াতাড়ি আর কি শুয়ে পড়েছিলাম। তো এইগুলো না বেসিক্যালি কী হয় যে মানুষের ডেইলি লাইফস্টাইলে ভীষণভাবে এফেক্ট পড়ে। এবার সবার শরীর সেম না। আমি বলব না যে সবার সেম হয় বা সবার সেম হবে। বাট আমার আমার যেটা হয়েছিল আগেও এবং আমার এখনও যেটা আমি ফিল করলাম যে ঘুম যদি তোমার ধরো অতিরিক্ত ঘুম আসে বা কিছু, তোমার অন্যান্য কাজগুলো হ্যাম্পার হয়ে যায় তখন। এটা একটা প্রবলেম হয়। তো যাই হোক আমাকে ডাক্তার বললেন এই ওষুধগুলো খাওয়ার জন্য ৩ মাস এবং কন্টিনিউয়াসলি ব্যায়াম করার জন্য। ব্যায়াম মানে সারাদিনে মোটামুটি ১-১.৫ ঘন্টা যেন ব্যায়াম করা হয়। মানে এবেলা ওবেলা সব মিলিয়ে। আর তারপরেও যদি না কমে তাহলে সার্জারি করতে হবে। আশা করি কমে যাবে। কমে যাওয়ারই কথা। কমে যাওয়াটাই উচিত। আমার শাশুড়ি মায়েরও মানে স্পাইনাল কর্ডে একটা গ্যাপ হয়ে গেছে। তো সেটা ওনাকে ওষুধ দিয়ে আর কি ঠিক করানো হয়েছে যতটা করানো গেছে। ওনাকেও ডাক্তার বলেছিলেন যে এর চেয়ে বেশি গ্যাপ হয়ে গেলে তখন ওটা আবার অপারেশনের ব্যাপার চলে আসে। তো যাই হোক এখন উনি আগের তুলনায় একটু ঠিক আছেন এবং ডিউটিও করতে পারেন। কিন্তু হ্যাঁ, সবটাই ওই ওষুধের ওপর বেস করে, কারণ ওষুধ ওনাকে খেতেই হয়। আর এই সব জিনিসগুলো এটাই একটা প্রবলেম যে ওষুধ সবসময় খেতে হবে। তো আজকের এই ভিডিওটা করার এইটাই কারণ, একটা অ্যাওয়ারনেস। বিকজ এখন সবাই চাকরির জন্য সবাইকে ল্যাপটপ, ডেস্কটপ এইগুলোর ওপরে ডিপেন্ড করে থাকতে হয়। তো এবার এই যে আমরা ভুল কিছু পশ্চারে বসি ল্যাপটপ, ডেস্কটপে কাজ করার সময় এবং ফোন ঘাঁটার সময় সবচেয়ে বড় কথা। এইগুলো করতে গিয়েই কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয়। আমি ২০১৮ থেকে চাকরি করি। কম্পিউটারাইজ জব, আমার সব কটা জবই কম্পিউটারাইজ ছিল। তখন কিন্তু আমার এই প্রবলেমগুলো হয়নি। লাস্ট ২০২৩ থেকে আমার এই ঘাড়ের যন্ত্রণাটা একটু একটু ধরেছিল। কিন্তু খুব বেশি না, ওষুধ খেয়েছি, ডাক্তার দেখিয়েছি, ঠিক হয়ে গেছে। কিন্তু আমার ২০২৪-২৫ থেকে মেনলি শুরু হলো সবচেয়ে বড় ব্যথাটা, আস্তে আস্তে ধরে গেল। মানে যাই হোক এইবার তো মারাত্মক হয়ে গেল। এবার ব্যাপারটা হলো যে এটাই বলার যে সবাই যারা কম্পিউটারে কাজ করো বা অতিরিক্ত কম্পিউটারে কাজ করতে হয় যাদেরকে এবং ফোন ঘাঁটো যারা, ফোনে গেম খেলা বা অন্য যে কোনো জিনিস, আমি বলবো সবসময় একটা সাপোর্ট দিয়ে কাজ করো এবং একটা এক্সারসাইজের মধ্যে থাকাটা ভীষণ দরকার। একটা ব্যায়াম করো সবাই, একটুখানি রিল্যাক্স করা আর কি খুব দরকার আছে। কারণ পরবর্তীকালে যদি এইগুলো হতে থাকে মানুষের একটার পর একটা এইরকম, তাহলে মানুষের মানে চাকরি বাকরি জীবনটাই পুরো নষ্ট হয়ে যায়, যেটা আমার হচ্ছে পার্সোনালি। এত পড়াশোনা কোনো কাজেই লাগাতে পারছি না। পড়াশোনা করলাম, পয়সা খরচা করে পড়াশোনা করিয়েছে বাড়ির লোকজন, তারপরে পয়সা খরচা করে একটা কোর্স করলাম বা একটা কিছু শিখলাম, এতদিন এত পড়াশোনা করেছি বা চাকরি বাকরি করেছি, যাই করি যেটাই করি করেছি নিজের যোগ্যতায় যতটুকুনি করা যায়।
তো সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এইসব ওষুধ খেলে শরীরের আর কোনো রকমের এনার্জি থাকে না যে কেউ একটা মানুষ 8 ঘন্টা 1 ঘন্টা কোথাও জার্নি করে গিয়েও চাকরি করবে, 8-9 ঘন্টা বসে থেকে কোনো অফিসে, বা এবার করতে গেলেও তো যন্ত্রণা হচ্ছে, কিছু করতে গেলেও ব্যথা করছে। মানে নর্মালি আমি ঘরের কোনো কাজকর্ম করতে গেলেও আমার ব্যথা করছে। আমি তো প্রথম দিকে তো আমি ঘাড় মানে মাথা নিচুই করতে পারছিলাম না, নিজের চাটুকুনি করতে পারছিলাম না, এমন অবস্থা হয়ে গিয়েছিল। ঘরের কাজ করা তো অনেক দূরের ব্যাপার আর কি। তো যাই হোক, এবার ব্যাপারটা হলো কি বলো তো, যে এখন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার শাশুড়ি রয়েছেন বা অন্য কেউ রয়েছেন, কিন্তু ইন ফিউচারে আর কেউ থাকবে না যখন, তখন আমার কি হবে? তখন আমাকে নিজেরটা নিজেকে করতে হবে, যতই যন্ত্রণা হোক, যতই ব্যথা হোক। তো এটাই হলো আমার এটাই জন্যেই বলা আর কি, যে যারা এই ধরনের কাজকর্ম করো কম্পিউটারে বা এই ধরনের কিছু, তারা একটুখানি প্রথমত কাজ করার সাথে সাথে একটু রিল্যাক্স করা, ঘাড়টার একটু ঠিকমতো ব্যায়াম করা, এইগুলো করলে আশা করি ঠিক থাকা যাবে। আমি আর একটু খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া, ক্যালসিয়াম জাতীয় খাবার দাবার, ভিটামিন ডি জাতীয় খাবার দাবার, যেটা আমি ভুল করেছি। আমি কোনো দিন মানে খাওয়া নিয়ে প্রচুর জ্বালাতাম বাড়িতে, বাড়িতে প্রচুর জ্বালিয়েছি একটা সময়। এখানে এসে তাও একটু শুধরেছি। মানে আমার শাশুড়ি খুব বকাঝকা করে ঠিকমতো না খাওয়া দাওয়া করলে, তো এখানে এসে তাও একটু শুধরেছি। কিন্তু কি করা যাবে, ওই যে ছোটোবেলা থেকে একটা বাজে হ্যাবিট হয়ে গিয়েছিল, এবার ওই যে আস্তে আস্তে জিনিসটা খারাপের দিকে চলে গেছে। এবার এমনিও আমার একটা পেটের প্রবলেম আছে বলে আমি সব জিনিস এখন আর হজম করতে পারি না, এবার আমাকে একটু বুঝে শুনে খেতে হয়। তো যাই হোক, এটাই হলো ব্যাপার। তো এই জন্যে আজকে ভিডিওটা করা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আমাকে জানিও যদি তোমাদের কোনো হেল্প হয় ভিডিওটা। আমি জাস্ট জানালাম যে এতদিন ভিডিওতে বললাম যে ব্যথা হচ্ছে, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, হসপিটালে যাচ্ছি। অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছিল, আমার যারা বন্ধুবান্ধবরা রয়েছে, জিজ্ঞাসা করেছে আমি কেমন আছি বা কিছু। তো এছাড়াও প্রচুর মানুষের সাথে কথাবার্তা হয়, তারাও জিজ্ঞাসা করে, ভিডিও দেখেই অনেকে জানতে পেরে জিজ্ঞাসা করেছে যে ব্যথা কেমন আছে বা কিছু। আমি এই জন্য ডাইরেক্ট একটা ভিডিও করেই বলে দিলাম যে কী এসছে রিপোর্টে, বা ডাক্তার আমাকে কি বলেছে না বলেছে। আশা করি ঠিক হয়ে যাব, সব কিছু ঠিক হয়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করি, তোমরাও করো আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা, যেন সব ঠিক হয়ে যায়। কারণ লাইফটা এখানেই থেমে যাবে না, লাইফটা আরও অনেক দূর যাবে, এটাই হলো ব্যাপার। থেমে গেলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু থেমে তো যাবে না, কিছু করার নেই। তো সেক্ষেত্রে তোমরাও ভালোভাবে থেকো, সাবধানে থেকো, নিজেদের অবভিয়াসলি যত্ন নিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা।